Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি ফাইনাল ইয়ারের কোম্পানি আইন এবং বাংলাদেশের বাণিজ্যিক আইন অংশে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হচ্ছিল, আজকে তার নবম প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। কিভাবে পণ্য বিক্রয় চুক্তি সম্মতিযুক্ত দ্বিপাক্ষিক এবং ক্রমবর্ধিষ্ণু বিক্রয় চুক্তির অধীনে কোনো বিশেষ উদ্দেশ্য সরবরাহকৃত পণ্যের গুণ অথবা উপযুক্ততার ব্যাপারে কোনো উচ্চ সত্য নেই, এই বিধিটির কোনো ব্যতিক্রম আছে কি? একজন অপরিশোধিত বিক্রেতা তার আয়ত্তাধীন পণ্য তৃতীয় ব্যক্তির নিকট পণ্য বিক্রয় করলে প্রথম ক্রেতা কি কি প্রতিকার পেতে পারেন? পণ্য বিক্রয়ের চুক্তি সম্মতিযুক্ত। পণ্য বিক্রয়ের চুক্তি মূলত পক্ষদ্বয়ের স্বেচ্ছাসম্মতির উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ এই চুক্তির সৃষ্টি হয় প্রস্তাব অফার গ্রহণের মাধ্যমে। যখন বিক্রেতা একটি নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট মূল্যে বিক্রয়ের প্রস্তাব দেন এবং ক্রেতা সেই প্রস্তাব গ্রহণ করেন, তখন উভয় পক্ষের মধ্যে একটি বৈধ চুক্তির জন্ম হয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো চুক্তি সম্পূর্ণ হওয়ার জন্য পণ্য তাৎক্ষণিকভাবে হস্তান্তর এবং মূল্যের সঙ্গে পরিশোধ করা আবশ্যক নয়। কেবলমাত্র উভয় পক্ষের সম্মতিতেই এই চুক্তির ভিত্তি। একে আইনগত ভাষায় বলা হয় উভয় পক্ষে একই বিষয়ে একমত হওয়া। উদাহরণস্বরূপ, যদি একজন বিক্রেতা 5,000 টাকা একটি বা 50,000 টাকা একটি মোটরসাইকেল বিক্রি প্রস্তাব দেন এবং ক্রেতা তা গ্রহণ করেন, তবে সেই মুহূর্তে চুক্তি সম্পূর্ণ হয় যদি মোটরসাইকেল পরে সরবরাহ করা হবে এবং মূল্য কিস্তিতে দেওয়া হবে। সুতরাং পণ্য বিক্রয়ের চুক্তি পক্ষদ্বয়ের সম্মতির ভিত্তিতে গঠিত হয় একটি সম্মতিযুক্ত চুক্তি। পণ্য বিক্রয়ের চুক্তি দ্বিপাক্ষিক। পণ্য বিক্রয়ের চুক্তিতে দ্বিপাক্ষিক চুক্তি, কারণ এতে উভয় পক্ষের উপরে পারস্পরিক দায়িত্ব ও বাধ্যবাধকতা আরোপিত হয়। এখানে কেবল এক পক্ষ নয়, উভয় পক্ষে একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বিক্রেতার প্রধান দায়িত্বসমূহ হলো নির্দিষ্ট পণ্য সরবরাহ করা, পণ্যের মালিকানা হস্তান্তর করা, চুক্তি অনুযায়ী গুণগত মান বজায় রাখা। অন্যদিকে ক্রেতার দায়িত্বসমূহ হলো নির্ধারিত মূল্য পরিশোধ করা, পণ্য গ্রহণ করা। অর্থাৎ বিক্রেতা পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং ক্রেতা মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দেন। এই পারস্পরিক প্রতিশ্রুতির বিনিময়ে চুক্তির ভিত্তি। যদি কোনো এক পক্ষ তার দায়িত্ব পালন না করে, তবে অন্য পক্ষ আইনগত প্রতিকার চাইতে পারে। উদাহরণস্বরূপ, যদি বিক্রেতা পণ্য সরবরাহ না করেন, তবে ক্রেতা ক্ষতিপূরণ দাবি করতে পারেন। আবার ক্রেতার মূল্য পরিশোধ না করলে বিক্রেতা আইনগত ব্যবস্থা নিতে পারেন। অতএব উভয় পক্ষের পারস্পরিক বাধ্যবাধকতা থাকায় পণ্য বিক্রয় চুক্তি দ্বিপাক্ষিক প্রকৃতির। পণ্য বিক্রয় চুক্তি ক্রমবর্ধিষ্ণু বা কার্য সম্পাদন যোগ্য। পণ্য বিক্রয় চুক্তি অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ কার্যকর হয় না, বরং ভবিষ্যতে তার কার্য সম্পাদন সম্পন্ন হয়। এ কারণে একে ক্রমবর্ধিষ্ণু বলা হয়। যখন চুক্তি সম্পাদনের পর কোনো কাজ বাকি থাকে, যেমন ভবিষ্যতে পণ্য সরবরাহ করা, কিছুতে মূল্য পরিশোধ করা বা নির্দিষ্ট শর্ত পূরণের পর মালিকানা হস্তান্তর করা, তখন সেটি এক্সিকিউটরি চুক্তি হিসেবে বিবেচিত হয়। পণ্য বিক্রয়ের আইনে সেল এবং এগ্রিমেন্ট টু সেল এর মধ্যে পার্থক্য করা হয়েছে। সেলের মালিকানা তাৎক্ষণিকভাবে হস্তান্তরিত, এগ্রিমেন্ট টু সেলের মালিকানা ভবিষ্যতে শর্ত পূরণের পর হস্তান্তরিত। এগ্রিমেন্ট টু সেল মূলত একটি ক্রমবর্ধিষ্ণু চুক্তি, কারণ এর সম্পূর্ণ কার্যকারিতা ভবিষ্যতের উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ, যদি চুক্তি যে আগামী মাসে 100 বস্তা চাল সরবরাহ করা হবে এবং মূল্য তখন প্রদান করা হবে, তখন এটি একটি ক্রমবর্ধিষ্ণু চুক্তি। সুতরাং চুক্তি কার্য সম্পাদনে ভবিষ্যতে সম্পন্ন হওয়ার কারণে পণ্য বিক্রয় চুক্তি ক্রমবর্ধিষ্ণু প্রকৃতির। বিক্রয় চুক্তির অধীনে কোনো বিশেষ উদ্দেশ্যে সরবরাহকৃত পণ্যের গুণ অথবা উপযুক্ততার ব্যাপারে কোনো উচ্চ সত্য নেই। এই বিধিটি কোনো ব্যতিক্রম আছে কি? সাধারণ বিধান। ক্রেতা সাবধান। নীতি অনুযায়ী বিক্রয় চুক্তির অধীনে কোনো পণ্য বিক্রি হলে বিশেষ উদ্দেশ্যে তার গুণ বা উপযুক্ত সম্পর্কে সাধারণ কোনো সত্য উচ্চ থাকে না। অর্থাৎ ক্রেতাই পণ্য যাচাই করে কিনবেন, পণ্য তার উদ্দেশ্যের জন্য উপযুক্ত কিনা সে দায় সাধারণ ক্রেতার। তবে এই সাধারণ বিধান গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যতিক্রম রয়েছে। উচ্চ সত্য না থাকার বিধি ব্যতিক্রম সমূহ। বিশেষ উদ্দেশ্য প্রকাশ ও বিক্রেতা দক্ষতার উপর নির্ভর। সেকশন 16-1। যদি ক্রেতা স্পষ্টভাবে বা পরোক্ষভাবে বিক্রেতাকে তার বিশেষ উদ্দেশ্য জানান, বিক্রেতা ওই ধরনের পণ্যের ব্যবসায়ী হন এবং ক্রেতা বিক্রেতার দক্ষতা ও বিচারের উপর নির্ভর করেন, তবে একটি উচ্চ সত্য সৃষ্টি হয় যে পণ্যটি ওই বিশেষ উদ্দেশ্যের জন্য উপযুক্ত হবে। উদাহরণ, একজন রোগী চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে গিয়ে নির্দিষ্ট রোগের জন্য ওষুধ চান। ফার্মেসির ভুল ওষুধ দিলে তিনি দায়ী হবেন, কারণ ক্রেতা তার দক্ষতার উপর নির্ভর করেছিল। ব্যবসায় যোগ্য গুণমান। যদি কোনো ব্যবসায়ীর কাছ থেকে পণ্য কেনা হয়, তবে এটি উচ্চ সত্য থাকে যে পণ্যটি ব্যবসায় যোগ্য বা গুণমানের হবে, অর্থাৎ পণ্যটি সাধারণ ব্যবহার উপযোগী হতে হবে, গোপন ত্রুটি থাকা যাবে না। তবে যদি ক্রেতা নিজের পণ্য পরীক্ষা করেন, তবে যে ত্রুটি সাধারণ পরীক্ষায় ধরা পড়ে তার জন্য বিক্রেতা দায়ী থাকবে না। বর্ণনা অনুযায়ী বিক্রয়। সেকশন 15। যদি পণ্য বর্ণনা অনুযায়ী বিক্রি হয়, তবে তা অবশ্যই সেই বর্ণনার সাথে মিল থাকতে হবে। বর্ণনার সাথে অমিল হলে বিক্রেতা দায়ী হবেন।
নমুনা অনুযায়ী বিক্রয়। যদি নমুনা দেখে পণ্য কেনা হয় তবে মূল্য পণ্য নমুনার সাথে মিল থাকতে হবে, কোনো গোপন ত্রুটি থাকা যাবে না। ব্যবসায়িক নীতি বা প্রচলিত প্রথা। কোনো বিশেষ ব্যবসায়িক প্রথা বা রীতির ভিত্তিতে উচ্চ সত্য থাকতে পারে। উপসংহার: যদিও সাধারণ নিয়ম অনুযায়ী বিশেষ উদ্দেশ্যে সরবরাহকৃত পণ্য গুণ বা উপযোগিতা সম্পর্কে কোনো উচ্চ সত্য নেই, তবু ক্রেতা যদি বিশেষ উদ্দেশ্য জানান এবং বিক্রেতার উপর দক্ষতার উপর নির্ভর করেন ব্যবসায়ীর কাছ থেকে পণ্য কেনা হয়, বর্ণনা বা নমুনা অনুযায়ী বিক্রয় হয়, তাহলে আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম সৃষ্টি হয় এবং বিক্রেতা দায়ী হন। একজন অপরিশোধিত বিক্রেতা তার আয়ত্তাধীন পণ্য তৃতীয় ব্যক্তির নিকট পুনরায় বিক্রি করলে প্রথম ক্রেতা কি কি প্রতিকার পেতে পারেন? অপরিশোধিত বিক্রেতা কারা? যে বিক্রেতা সম্পূর্ণ মূল্য পাননি অথবা বিল চেক গ্রহণ করলো তা পরিশোধিত হয়নি, তিনি অপরিশোধিত বিক্রেতা হিসেবে গণ্য হবেন। আইন অনুযায়ী অপরিশোধিত বিক্রেতার কিছু অধিকার আছে, যেমন লিয়েন ট্রানজিট অবস্থায় পণ্য বন্ধ করা বা স্টপেজ ইন ট্রানজিট, পণ্য বিক্রয় অধিকার রাইট অফ রিসেল, প্রথম ক্রেতার প্রতিকার। এটি নির্ভর করে পণ্য বিক্রয়টি আইনসম্মত না বেআইনি ছিল তার উপরে। পণ্য বিক্রয় যদি আইনসম্মত হয়, আইনসম্মত পণ্য বিক্রয় হতে পারে। পণ্য নষ্টযোগ্য হলে, চুক্তির পণ্য বিক্রয়ে অধিকার সংরক্ষিত থাকলে, প্রথম ক্রেতা যথাযথ নোটিশ দিয়ে পণ্য পরিশোধ ব্যর্থ হলে। এক্ষেত্রে তৃতীয় ক্রেতা ভালো মালিকানা লাভ করেন। প্রথম ক্রেতা সাধারণত পণ্য দাবি করতে পারেন না। বিক্রেতার লোকসান হলে প্রথম ক্রেতার কাছ থেকে পার্থক্য আদায় করতে পারেন। লাভ হলে সাধারণত প্রথম ক্রেতা সেই লাভের অংশটি দাবি করতে পারেন না। পণ্য বিক্রয় যদি বেআইনি হয়, নোটিশ ছাড়া বা অধিকার না থাকা সত্ত্বেও, যদি বিক্রেতা যথাযথ নোটিশ না দেন, পণ্য বিক্রয়ের বৈধ অধিকার না থাকা সত্ত্বেও বিক্রি করেন, তাহলে প্রথম ক্রেতা নিম্নলিখিত প্রতিকার থাকতে পারে। ক্ষতিপূরণের দাবি: প্রথম ক্রেতা চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ চাইতে পারে। বাজার মূল্য চুক্তি মূল্য পার্থক্য আদায়। যদি পণ্য বিক্রয়ের ফলে ক্ষতি হয় তাহলে পার্থক্য দাবি করা যেতে পারে। নির্দিষ্ট কার্য সম্পাদন: যদি পণ্যটি বিশেষ বা অন্য স্পেসিফিক গুডস হয় তবে আদালতের মাধ্যমে নির্দিষ্ট কার্য সম্পাদনের আবেদন করা যেতে পারে। মালিকানা ইতিমধ্যে হস্তান্তরিত হলে, যদি মালিকানা ইতিমধ্যে প্রথম ক্রেতার কাছে হস্তান্তর হয়ে থাকে তবে তিনি তৃতীয় ক্রেতার বিরুদ্ধে দাবি করতে পারেন পরিস্থিতি ভেদে। উপসংহার: সুতরাং একজন অপরিশোধিত বিক্রেতার আয়ত্তাধীন পণ্য তৃতীয় ব্যক্তির নিকট পণ্য বিক্রয় করলে, যদি পণ্য বিক্রয় আইনসম্মতভাবে হয় তবে প্রথম ক্রেতার প্রতিকার প্রায় থাকে না, কিন্তু যদি তা বেআইনি হয় তবে প্রথম ক্রেতা ক্ষতিপূরণ, মূল্য পার্থক্য, এমনকি নির্দিষ্ট কার্য সম্পাদনের দাবিও করতে পারেন। অতএব প্রথম ক্রেতার প্রতিকার সম্পূর্ণভাবে নির্ভর করে বিক্রেতার পণ্য বিক্রয়ের বৈধতার উপর। 10 নম্বর, 1865 সালে 3 নং আইন মোতাবেক একটি সাধারণ বাহক পণ্য বিক্রয়ের একজন বীমাকারী। উক্তিটি কমন ল বিধিবদ্ধ আইন সাধারণ বাহকের দায় ও ব্যতিক্রম আলোকে আলোচনা করো। 1865 সালে 3 নং আইন মোতাবেক একটি সাধারণ বাহক পণ্য পরিবহনের একজন বীমাকারী আলোচনা। ভূমিকা: সাধারণ বাহক বা কমন ক্যারিয়ার হলো এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান যার পারিশ্রমিকের বিনিময়ে সর্বসাধারণের পণ্য পরিবহন করে। আইনগতভাবে সাধারণ বাহক দায় অত্যন্ত কঠোর। কমন ল অনুযায়ী সাধারণ বাহককে পণ্য পরিবহনের ক্ষেত্রে একজন বীমাকারী হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ পণ্য হারানো, ক্ষতিগ্রস্ত হওয়া বা নষ্ট হওয়ার জন্য তিনি প্রায় সম্পূর্ণভাবে দায়ী, কিছু নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া। 1865 সালে 3 নং আইনে ক্যারিয়ার অ্যাক্ট 1865 এর নীতিটি স্বীকৃত ও নিয়ন্ত্রিত করেছে। কমন ল অনুযায়ী সাধারণ বাহকের দায়: কমন ল সাধারণ বাহকের দায় অত্যন্ত কঠোর। ইন্স্যুরেন্স হিসাবে দায়িত্ব অর্থ: সাধারণ বাহক পণ্য নিরাপদে গন্তব্য পৌঁছানোর নিশ্চয়তা দেন। পণ্য হারানোর, চুক্তি হওয়া বা ক্ষতিগ্রস্ত হয়ে দায়ী থাকেন। অবহেলা প্রমাণের প্রয়োজন হয় না, তবে বাহক নিজের কোনো দোষ না থাকলেও সাধারণ দায়ী থাকেন, এই জন্য তাকে পণ্যের বীমাকারী বলা হয়। কমন লয়ের দায় ব্যতিক্রম সমূহ: কমন ল অনুযায়ী সাধারণ বাহক নিম্নোক্ত 5টি ক্ষেত্রে দায়মুক্ত হতে পারেন। ঈশ্বরের কাজ: অ্যাক্ট অফ গড, ভূমিকম্প, বন্যা, বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ। রাষ্ট্রের শত্রুর কাজ: অ্যাক্ট অফ কিং এনিমিস, যুদ্ধ বা শত্রু আক্রমণ। প্রেরকের দোষ: ভুল প্যাকেটিং বা ভুল তথ্য প্রেরণ বা প্রদান। পণ্যের নিজস্ব ত্রুটি: পণ্যের স্বাভাবিক গুণগত কারণে নষ্ট হয়, যেমন পচনশীল দ্রব্য। আইনগত কর্তৃপক্ষের আদেশ। অ্যাক্ট অফ পাবলিক অথরিটি, সরকারি নির্দেশ জব্দ বা আটক। 1865 সালে 3 নং আইনে ক্যারিয়ার অ্যাক্ট 1865 এর বিধান এই আইনে কমন লর নীতি কিছু ক্ষেত্রে সীমিত নিয়ন্ত্রিত করেছে। উচ্চ মূল্যের পণ্যের ক্ষেত্রে দায় বা ধারা: নির্দিষ্ট উচ্চ মূল্যের পণ্য যেমন স্বর্ণ, রৌপ্য, গহনা, মূল্যবান তুল্য ইত্যাদি পরিবহনের ক্ষেত্রে প্রেরক যদি পণ্যের প্রকৃতি ও মূল্য ঘোষণা না করেন, অতিরিক্ত চার্জ প্রদান না করেন, তাহলে বাহক ক্ষতির জন্য দায়ী হবেন না। বিশেষ চুক্তির মাধ্যমে দায় সীমিত করেন ধারা 6। বাহক বিশেষ চুক্তির মাধ্যমে তার দায় সীমিত করতে পারেন, তবে প্রতারণা বা গুরুতর অবহেলার ক্ষেত্রে দায় এড়াতে পারেন না। অবহেলার জন্য দায় ধারা 8। আইন অনুযায়ী বাহক তার কর্মচারী অবহেলা বা অসাধু দায় থাকবেন, অর্থাৎ বিশেষ চুক্তি থাকলেও অবহেলার দায় থেকে সম্পূর্ণ অব্যাহতি পাওয়া যায় না।
বিশ্লেষণ। সাধারণভাবে একজন বীমাকারী উক্তিটি মূলত কমন লর কঠোর দায় নিতে পারেন। তবে এটা আমি কিছু পাইনি চুক্তির মাধ্যমে দায় সীমিত করার সুযোগ দিয়েছে, কিন্তু অবহেলার দায় বহাল ভারতের দায় সম্পূর্ণ কমন বিষয়ে সাধারণ গ্রাহক পণ্য পরিবহনের ক্ষেত্রে একজন বীমাকারীর ন্যায় কঠোর দায় বহন করেন, অর্থাৎ পণ্য হারানো বা ক্ষতিগ্রস্ত হলে তিনি লাভ কিন্তু তার ব্যক্তিগত কঠোর দায়কে কিছু ক্ষেত্রে সীমিত করেছেন এবং নির্দিষ্ট ব্যতিক্রম নেই। সুতরাং উক্তিটি মূলত সঠিক, কিন্তু তা সম্পূর্ণ অবাধ নয়, বরং কমন ল ও বিধিবদ্ধ আইন নির্ধারিত ভিত্তিক অনুসারে অধীন। খ নম্বর, কেন একটি কারেন্সি নোট হস্তান্তর যোগ্য দলিল বলে বিবেচিত হতে পারে না? যদিও ইহার চরম আবশ্যক হস্তান্তর যোগ্য রয়েছে, কখন এটি প্রমিসরি নোটের দাতা তার দায় থেকে অব্যাহতি পাবেন। এটি চেকে সাধারণ রেখন ও বিশেষ রেখনের পার্থক্য নির্ভর করে। কেন কারেন্সি নোট হস্তান্তর যোগ্য দলিল নয়? আইনগত সংজ্ঞায় মধ্যে অন্তর্ভুক্ত নিগোটিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 ধারায় 13 অনুযায়ী হস্তান্তর দলিল বলতে বোঝায় প্রমিসরি নোট, বিল অফ এক্সচেঞ্জ, চেক। কারেন্সি নোটের সংজ্ঞার মধ্যে পড়ে না, অথবা আইন সরাসরি এটি হস্তান্তরযোগ্য দলিল হিসেবে স্বীকৃতি দেয়নি। এটি একটি আইনগত মুদ্রা দলিল নয়। কারেন্সি নোট হলো রাষ্ট্রের কর্তৃক জারি করা আইনগত মুদ্রা। এটি ঋণ পরিশোধের মাধ্যম। অন্যদিকে হস্তান্তরযোগ্য দলিল হলো এমন একটি চুক্তি ভিত্তিক লিখিত প্রতিশ্রুতি বা আদেশ যার মাধ্যমে অর্থ প্রদানের দাবি করা যায়। কারেন্সি নোট নিজেই অর্থ, এটি অর্থ প্রদানের প্রতিশ্রুতি দলিল নয়। চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা নাই। প্রমিসরি নোট বা বিল অফ এক্সচেঞ্জ নির্দিষ্ট ব্যক্তির অপর ব্যক্তিকে অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেন, কিন্তু কারেন্সি নোট কোনো ব্যক্তিগত চুক্তি বা প্রতিশ্রুতি নেই। এর রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে প্রচলিত, পৃথক আইনের অধীনে নিয়ন্ত্রিত। কারেন্সি নোট রিজার্ভ ব্যাংক আইন বা সংশ্লিষ্ট মুদ্রা আইনের অধীনে নিয়ন্ত্রিত হয়, নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট দ্বারা নয়। অতএব এই আইনগত প্রকৃতি আলাদা। আইনি অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্য ভিন্ন। হস্তান্তরযোগ্য উদ্দেশ্য হলো ঋণ আদায়, বাণিজ্যিক লেনদেনের সহজ ধারক করা, ধারকের মামলা অধিকার প্রদান, কিন্তু কারেন্সি নোটের উদ্দেশ্য হলো সরাসরি লেনদেনের মাধ্যমে অর্থ প্রদান। উপসংহার, কারেন্সি নোট চরম হস্তান্তরযোগ্যতা থাকলেও তা আইনগত হস্তান্তরযোগ্য দলিল নয়, কারণ এটি আইন ওই শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। এটি চুক্তিভিত্তিক অর্থ প্রদানের প্রতিশ্রুতি নয়, বরং এটি একটি আইনগত মুদ্রা। সুতরাং সহজে হাত বদল হওয়া সত্ত্বেও কারেন্সি নোট হস্তান্তরযোগ্য দলিল বলা যায় না। যে প্রশ্নগুলোর অনেকগুলো পার্ট আছে, তার একটা পার্টে উপসংহার দেওয়া আছে। যদি ভিন্ন ভিন্ন ভাবে পড়ে তাহলে উপসংহার হিসাবে লিখবেন, আর না হলে সরাসরি নিচে এসে পরিশেষে বলা হয়েছে সেটা করে লিখে দিবেন। উপসংহার দেওয়ার দরকার নাই। কারেন্সি নোটের চরম হস্তান্তরযোগ্য থাকা সত্ত্বেও কেন এটি হস্তান্তরযোগ্য দলিল নয়? কারেন্সি নোট বাস্তবে সবচেয়ে বেশি হস্তান্তরযোগ্য বস্তু। এটি হাতে হাতে বিনা আনুষ্ঠানিকতায় স্থানান্তরিত হয় এবং যেই ধারক সেই এর মালিক হিসাবে গণ্য হয়। এর অর্থ এর চরম হস্তান্তরযোগ্যতা রয়েছে, তবু আইনগত দৃষ্টিতে নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট নয়, কারণ আইনগত স্বীকৃতির অভাব। নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 ধারা 13 অনুযায়ী কেবল প্রমিসরি নোট, বিল অফ এক্সচেঞ্জ, চেক হস্তান্তরযোগ্য দলিল হিসেবে স্বীকৃত। কারেন্সি নোট সেখানে অন্তর্ভুক্ত না, তবে আইন যাকে অন্তর্ভুক্ত করে তাকে ওই শ্রেণী অন্তর্ভুক্ত করা যায় না। কারেন্সি নোট নিজের অর্থ প্রদানের দলিল নয়। অর্থ প্রদানের প্রতিশ্রুতি বা আদেশ দলিল, কিন্তু কারেন্সি নোট নিজেই অর্থ, মানি। প্রমিসরি নোট অর্থ দেওয়ার প্রতিশ্রুতি, চেক ব্যাংককে অর্থ দেওয়ার আদেশ, কারেন্সি নোট সরাসরি অর্থ। এটি কোনো ঋণ আদায় লিখিত দলিল নয়, চুক্তিভিত্তিক নয়। হস্তান্তরযোগ্য দলিল সাধারণত চুক্তির ফল, এতে নির্দিষ্ট পক্ষ থাকে, দাতা, গ্রহীতা, পরিশোধকারী ইত্যাদি। কারেন্সি নোট এমন কোনো দ্বিপাক্ষিক চুক্তিগত সম্পর্ক নেই, এটি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা বলে জারি করা বৈধ মুদ্রা, পৃথক আইন দ্বারা নিয়ন্ত্রিত। কারেন্সি নোট রিজার্ভ ব্যাংক আইন ও মুদ্রা আইনের অধীনে নিয়ন্ত্রিত। এটি নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1800 অধীনে নয়, অতএব এর আইনগত চরিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট সব হস্তান্তরযোগ্য বস্তুই হস্তান্তরযোগ্য দলিল নয়। সোনা, পণ্য বা নগদ অর্থ সহজে হাতে হয়, কিন্তু সেগুলো নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট নয়। অর্থাৎ হস্তান্তরযোগ্যতা কিন্তু নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এটি আইনগত এক নয়। উপসংহার, কারেন্সি নোট চরম প্রয়োজন হস্তান্তরযোগ্য থাকলেও এটি আইনগতভাবে স্বীকৃত নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট সরাসরি আইনগত মুদ্রা বা লিগেল টেন্ডার। এবং হস্তান্তরযোগ্যতা সর্বোচ্চ বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও কারেন্সি নোটকে হস্তান্তরযোগ্য দলিল বলা যায় না। কখন একটি প্রমিসরি নোটের দাতা তার দায় থেকে অব্যাহতি পাবে? প্রশ্নটি নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 আলোকে প্রমিসরি নোট দাতার মেকার দায় মুক্তির বিষয়। প্রমিসরি দাতা মূল ঋণী, তিনি শর্তহীনভাবে নির্দিষ্ট অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেন, তবে আইন অনুযায়ী কিছু
হিসেবে বিস্তারিত আলোচনা করা হলো। কখন প্রমিসরি নোটে দাতা দায়মুক্ত হবেন? যথার্থ অর্থ প্রদান। যদি দাতা নির্ধারিত সময় যথাযথ ধারককে হোল্ডার সৎবিশ্বাসের কোনো ত্রুটি সম্পর্কে অবগত না হয় সম্পূর্ণ অর্থ প্রদান করেন, তবে তিনি দায়মুক্ত হবেন। এটিকে বলা হয় পেমেন্ট ইন ডিউ কোর্স। নোট বাতিল করেন। যদি সাধারণ ইচ্ছাকৃতভাবে যদি ধারক ইচ্ছাকৃতভাবে নোট ছিঁড়ে ফেলেন বা দাতা স্বাক্ষর বাতিল করেন, তবে দাতা দায়মুক্ত হতে পারেন। দায় পরিত্যাগ বা অব্যাহতি। যদি ধারক লিখিত বা মৌখিকভাবে দাতাকে দায়মুক্ত ঘোষণা করেন বা ঋণ মকুব করেন, তবে দাতা অব্যাহতি পাবেন। চুক্তির পরিবর্তন। যদি ধারক সম্মতি ছাড়া নোটে গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয় এবং অঙ্কের পরিমাণ, তারিখ, পরিশোধের সময় ইত্যাদি, তবে নোটটি অকার্যকর হয়ে যেতে পারে এবং দাতা দায়মুক্ত হতে পারেন। সীমাবদ্ধ মেয়াদ বা সীমাবদ্ধতার মেয়াদ। আইন অনুযায়ী নির্দিষ্ট সময়, সাধারণত 3 বছর মধ্যে মামলা না করলে দাবি তামাদি হয়ে যায়, তখন দাতার বিরুদ্ধে মামলা করা যায় না। নোভেশন। যদি নতুন চুক্তির মাধ্যমে পূর্ব দায় পরিবর্তন প্রতিস্থাপিত হয়, তবে পুরাতন প্রমিসরি নোটের দায় শেষ হতে পারে। ধারক যদি প্রকৃত ধারক বা না হন। যদি অর্থ এমন ব্যক্তিকে প্রদান করা হয় যিনি বৈধ ধারক নন, তবে সাধারণ দাতা দায়মুক্ত হবেন না। কিন্তু যদি যথাযথ যাচাই করে বৈধ ধারককে অর্থ প্রদান করা হয়, তবে দাতা মুক্ত হবেন। উপসংহার। প্রমিসরি নোটে দাতা মূলত কঠোরভাবে দায়বদ্ধ থাকেন, তবে যথার্থ অর্থ প্রদান, নোট বাতিল, দায় মওকুফ গুরুত্বপূর্ণ পরিবর্তন, তামাদি মেয়াদ অথবা নতুন চুক্তির অধীনে অবস্থায় তিনি দায় থেকে অব্যাহতি পেতে পারেন। এটি চেকের সাধারণত রেখন বিশেষ রেখনের পার্থক্য নির্ণয় করো। রেখন, চেক রেকর্ড কি? চেক রেখন হলো চেকের নিরাপত্তা বৃদ্ধির জন্য চেকের মুখে দুটি সমান্তরাল রেখা টানা বা নির্দিষ্ট নির্দেশ লেখা। এর মাধ্যমে চেককে সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আদায় করা বাধ্যতামূলক করা হয়, নগদ প্রদান রোধ করা হয়। বিশেষ রেখন কি? সংজ্ঞা। বিশেষ রেখন হলো চেকের মুখে দুটি সমান্তরাল রেখা টানা হয়, সমান্তরাল রেখা দুটি দেওয়া আছে টানা, এবং সেই রেখার মধ্যে নির্দিষ্ট ব্যাংকের নাম লেখা থাকে। এটি চেকের নিরাপত্তা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। চেক সাধারণত রেখন বা বিশেষ রেখনের পার্থক্য সম্পর্কে উপস্থাপন করা হলো। ব্যাংকের নাম লেখা থাকে না, বিশেষ রেখনে নির্দিষ্ট ব্যাংকের নাম লেখা থাকে। নগদ প্রদান সুযোগ নেই, বিশেষ রেখনে নেই। নিরাপত্তা চেক আদায় তুলনামূলকভাবে কম, বিশেষ রেখনে বেশি। চেকের আদায়ের মাধ্যম যে কোনো ব্যাংকের মাধ্যমে, নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে। উদ্দেশ্য চেক সরাসরি নগদ প্রদান বন্ধ করা, নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে নিরাপদ আদায় নিশ্চিত করা। নম্বর 11, চার্টার পার্টি ও চালান রসিদ বলতে কি বোঝো? একটি বিল অফ লেডিং এর কার্যাবলী আলোচনা করো। বিল অফ লেডিং সমুদ্র পথে মামলা পরিবহনের চুক্তিপত্র না হলেও ইহা বিভিন্ন পক্ষের চুক্তির উৎকৃষ্ট প্রমাণ আলোচনা করো। চার্টার পার্টি। চার্টার পার্টি হলো একটি লিখিত চুক্তির মাধ্যমে যার জাহাজের মালিক তার জাহাজের নির্দিষ্ট সময় বা জাহাজ যাত্রার জন্য ভাড়া নিচ্ছেন এবং চালানদাতা চালক সেই জাহাজের মালামাল পরিবহন করবে। সহজ ভাবে বলা যায় এটি হলো জাহাজ ভাড়ার চুক্তিপত্র। চার্টার পার্টির মতো একটি চুক্তি, জাহাজ ভাড়া দেওয়ার শর্তাবলী, মামলা পরিবহনের নিয়ম এবং দায় দায়িত্ব লেখা থাকে। বিল অফ লেডিং সংজ্ঞা। বিল অফ লেডিং হলো সমুদ্র পথে মামলা পরিবহনের জন্য পরিবহনকারী কর্তৃক ইস্যু করা দলিল চুক্তিপত্র, যা একদিকে মালিকানা প্রমাণ, অন্যদিকে পরিবহনের শর্তাবলী প্রমাণ। পরিবহন যখন মালামাল গ্রহণ করে তখন বিল অফ লেডিং ইস্যু করা হয়। এটি মালিককে নিশ্চিত করে যে পরিবহনকারী মালামাল গ্রহণ করেছে। বিল অফ লেডিং কার্যাবলী আলোচনা করো। বিল অফ লেডিং এর সংজ্ঞা। বিল অফ লেডিং হলো সমুদ্রপথে মামলা পরিবহনের জন্য পরিবহনকারী কর্তৃক ইস্যু করা দলিল, যা 3টি গুরুত্বপূর্ণ কাজ করে। বিএল এর কার্যাবলী। মালামাল গ্রহণের প্রমাণ। যখন পরিবহনকারী মালামাল গ্রহণ করে তখন বিএল ইস্যু করা হয়। এটি প্রমাণ করে যে পরিবহনকারী মালামাল পেয়েছে, নির্দিষ্ট শর্তে পরিবহন করবে। উদাহরণ, বন্দর কর্তৃপক্ষ কাছ থেকে প্রেরকের মামলা সরবরাহ করলে পরিবহনকারী ইস্যু করে যা প্রমাণ দেয় মামলা তাদের হাতে এসেছে। পরিবহনের চুক্তি। বিএল হলো মালিক এবং পরিবহনের মালামাল পরিবহনের চুক্তি প্রমাণ। যদি এটি নিজের চুক্তি নয় তবুও আদালত বা বাণিজ্যিক লেনদেনের চুক্তির প্রমাণপত্র হিসেবে কাজ করে। এতে উল্লেখ থাকে গন্তব্য, মালামাল ধরন, পরিবহন শর্ত ইত্যাদি। মালিকানা প্রমাণ। বিল হস্তান্তরযোগ্য বা নিগোসিয়েবল হতে পারে। যার কাছে বিএল থাকবে সে মালিকানা দাবি করতে পারবে। এটি আন্তর্জাতিক বাণিজ্য, বিক্রি বা ঋণের নিরাপত্তা হিসাবে ব্যবহৃত হয়। উদাহরণ, এ কোম্পানি মালামাল বিক্রি করে বি কোম্পানিকে মালামাল এখন সমুদ্র আছে, বি কোম্পানি বিএল এর মাধ্যমে মালিকানা প্রমাণ করতে পারে। বাণিজ্যিক ব্যাংকিং ব্যবহারের সুবিধা। বিএল ব্যবহার করে ব্যাংক ও লেটার অফ ক্রেডিট অনুযায়ী পেমেন্ট নিশ্চিত করা যায়। মালিকানা হস্তান্তর বা লেনদেনের সহজ করা হয়। বিল অফ লেডিং সমুদ্র পথে মালামাল পরিবহনের চুক্তিপত্র না হলে ইহা একটি বিভিন্ন পক্ষের মধ্যে চুক্তির একটি উৎকৃষ্ট প্রমাণ আলোচনা করো। উক্তি। বিল অফ লেডিং সমুদ্র পথে মালামাল পরিবহনের চুক্তিপত্র না হলে ইহা বিভিন্ন পক্ষের মধ্যে চুক্তির উৎকৃষ্ট প্রমাণ। বিল অফ লেডিং কি চুক্তি নয়? বিল অফ লেডিং চুক্তি কি নয়? চুক্তিপত্র নয়।
মূল চুক্তি হলো মালিক এবং পরিবহনকারীর মধ্যে মালামাল পরিবহনের চুক্তি। বিএল নিজের চুক্তি নয়, এটি ডকুমেন্টারি প্রমাণ। অর্থাৎ চুক্তির শর্তগুলো ইতিমধ্যে চার্টার পার্টি বা অন্যান্য চুক্তি দ্বারা নির্ধারিত থাকে। তবে কেন বলা হয় চুক্তি নয়? বিএল শুধুমাত্র মালামাল গ্রহণ এবং মালিকানা সংক্রান্ত তথ্য প্রকাশ করে, এটি চুক্তির সৃষ্টি করে না, কেবল প্রমাণ দেয় যে চুক্তি কার্যকর হয়েছে। কেন এটি চুক্তি উৎকৃষ্ট প্রমাণ? বিএল থাকে তিনটি গুরুত্বপূর্ণ তথ্য: মালামাল গ্রহণের প্রমাণ, পরিবহনকারী মালামাল গ্রহণ করেছে এবং গন্তব্য পৌঁছানোর দায়িত্ব নিয়েছে, আদালত বা বাণিজ্যিক লেনদেন এটি চুক্তি বাস্তবায়নের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। পরিবহন সত্ত্ব উল্লেখ, বিএল এর গন্তব্য পরিবহনকারীর দায়িত্ব মালামাল ধরন ও পরিবহন উল্লেখ থাকে, ফলে এটি মালিক এবং পরিবহনকারীর চুক্তি সত্ত্বাবলী প্রমাণ দেয়। মালিকানা টাইটেল ডকুমেন্ট হিসাবে ব্যবহার করে। ডকুমেন্ট অফ টাইটেল এর হস্তান্তরযোগ্য হলে যার হাতে বিএল সেই মালিকানা দাবি করতে পারে। এটি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির প্রমাণ এবং লেনদেনের নিরাপত্তা হিসেবে কাজ করে। উদাহরণ দিয়ে ব্যাখ্যা: কোম্পানি এ কোম্পানি চীন থেকে বাংলাদেশে রপ্তানি করেছে। পরিবহনকারী মালামাল গ্রহণ করে, বিএল ইস্যু করে। মালামাল সমুদ্রে থাকাকালীন বি কোম্পানি মালামাল ক্রয় করে এবং বি কোম্পানি বিএল এর মাধ্যমে মালিকানা প্রমাণ করতে পারে। বিএল নিজের চুক্তি নয়, কিন্তু মালিকানা ও পরিবহনের সত্ত্বাবলী প্রমাণ হিসাবে চুক্তির কার্যকারিতা প্রমাণ করেছে। খ নম্বর, একটি সমুদ্রগামী জাহাজ মালামাল বহনের পর যদি মালে ঘাটতি দেখা যায়, তবে হেগ নিয়মাবলী কতদিনের মধ্যে মামলা দায়ের করতে হবে। জাহাজ কর্তৃপক্ষ পক্ষ কত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে, ইহা কি সীমিত করা যায় আলোচনা করো। চার্টার বা বাই ডিমাইজ বা চার্টার উইদাউট ডিমাইজ এর মধ্যে পার্থক্য দেখাও। সমুদ্র পথে মালামাল বহনের সমস্যা। হেগ নিয়মাবলী অনুযায়ী, হেগ নিয়মাবলী সংক্ষেপে, হেগ রুলস হলো সমুদ্র পথে মালামাল পরিবহন সংক্রান্ত আন্তর্জাতিক নিয়মাবলী। এটি মূলত বিল অফ লেডিং বা সমুদ্র পরিবহন চুক্তিতে প্রযোজ্য। নিয়মাবলী নির্ধারণ করে পরিবহনকারীর দায়িত্ব বা মালিকের অধিকার। মামলার সময়সীমা, যদি মালামাল ঘাটতি বা ক্ষতি দেখা দেয়, হেগ রুলস অনুযায়ী মালিককে 1 বছর বা 12 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। এটি ধারা 3 এবং 5 অনুযায়ী নির্ধারিত। সাধারণত মামলা শুরুর তারিখ গণ্য হয় মালামাল ডেলিভারি হওয়ার দিন থেকে। ক্ষতিপূরণের সীমা, হেগ রুলস 4 অনুযায়ী জাহাজ কর্তৃপক্ষ ক্যারিয়ার ক্ষতিপূরণ পরিমাণ সীমিত করতে পারে। সাধারণভাবে এটি মালামালের ওজন বা ইউনিটের ভিত্তিতে নির্ধারিত হয়। উদাহরণ: প্রতি কেজি বা প্রতি পাউন্ড মালামালের জন্য নির্দিষ্ট পরিমাণ ডলার। সীমাবদ্ধকরণ চুক্তির মাধ্যমে ক্যারিয়ার এই সীমা কার্যকর করতে পারে, তবে ক্যারিয়ার কর্তৃক দুর্দান্ত অসাধারণত বা জাহাজে ইচ্ছাকৃত অবহেলা থাকলে সীমাবদ্ধ হবে না। জাহাজ কর্তৃপক্ষ ঊর্ধ্বপক্ষ কত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে, ইহাকে সীমিত করা যায় আলোচনা করো। জাহাজ কর্তৃপক্ষ ক্ষতিপূরণের সীমা, হেগ রুলস ধারা 4 অনুযায়ী ক্যারিয়ার পরিবহনকারী জাহাজ কর্তৃপক্ষ মালামালের ক্ষতি বা ঘাটতির জন্য দায়ী, তবে তাদের দায় সীমিত থাকে, অর্থাৎ মালিক পুরো ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না। সাধারণ সীমা হলো $100 প্রতি নেট টন মালামালের জন্য আন্তর্জাতিকভাবে প্রযোজ্য স্থানীয় মুদ্রা সমমান। এর মাধ্যমে ক্যারিয়ার তাদের অর্থনৈতিক দায় সীমিত রাখতে পারে। বিস্তারিত ব্যাখ্যা: ক্যারিয়ার সাধারণত দায়ভার বহন করে যদি তার মালামাল কোনো সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে। ক্যারিয়ার দায়ভার দুর্দান্ত অসাবধানতা বা ইচ্ছাকৃতভাবে ক্ষতির ক্ষেত্রে বহাল থাকবে না। অর্থাৎ যদি জাহাজ কর্তৃপক্ষ বা চরম লাপরতায় ক্ষতি করে, সীমাবদ্ধতা প্রযোজ্য হবে না। ক্ষতিপূরণের সীমিত করা যায় কি? হ্যাঁ, সীমাবদ্ধ করা যায়। ক্যারিয়ার চুক্তির মাধ্যমে বিএল চার্টার পার্টি দায়ভার সীমিত করতে পারে। সীমাবদ্ধতা সাধারণত প্রতি ইউনিট বা প্রতি কেজি পাউন্ডের ভিত্তিতে নির্ধারিত হয়। উদাহরণ: 1 কেজি মালামালের জন্য সর্বোচ্চ $10 ক্ষতিপূরণ। সীমাবদ্ধতা সত্ত্ব ক্যারিয়ার দুর্দান্ত অবহেলা বা ইচ্ছাকৃত ক্ষতির ক্ষেত্রে সীমাবদ্ধতা কার্যকর হবে না। মালিককে ক্ষতির পূর্ণ প্রমাণ দিতে হবে। চার্টার বাই ডিমাইজ বা চার্টার ডিমাইজ পার্থক্য দেখো। সংজ্ঞা: চার্টার বাই ডিভাইস হলো সেই চুক্তি যার মাধ্যমে জাহাজের মালিক সম্পূর্ণ জাহাজ ভাড়া নেওয়ার পক্ষে হাতে হস্তান্তর করে এবং ভাড়া নেওয়ার পক্ষে যাদের দৈনন্দিন কার্যক্রম, নিয়োগ, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা দায়িত্ব পালন করে। চার্টার উইদাউট ডিমাই হলো সেই চুক্তি যেখানে জাহাজের মালিক নিয়ন্ত্রণ বজায় রাখে, ভাড়া নেওয়ার পক্ষে কোনো মালামাল পরিবহন বা নির্দিষ্ট সময় নির্দিষ্ট যাতায়াতের জন্য জাহাজ ব্যবহার করতে পারে। চার্টার বাই ডিমাইজ বা উইদাউট ডিমাইজ পার্থক্য: জাহাজের নিয়ন্ত্রণ, চার্টার বাই ডিমাইজ সম্পূর্ণ ভাড়া নেওয়ার পক্ষে হাতে, চার্টার ডিভাইস মালিকের হাতে থাকে। সব দায়িত্ব রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, ভাড়া নেওয়ার পক্ষে মালিক দায়ী। ভাড়া নেওয়ার পক্ষে কেবল মালামাল পরিবহন সময় ভিত্তিক ব্যবহার করে। মালিকের ভূমিকা: শুধু মালিক দৈনন্দিন কার্যক্রম হস্তক্ষেপ করে না, মালিক কার্যকর নিয়ন্ত্রণ রাখে। সময়কাল: সাধারণ দীর্ঘমেয়াদী, সংক্ষিপ্ত মেয়াদী বা নির্দিষ্ট যাত্রা। চুক্তির উদ্দেশ্য ভাড়া নেওয়ার পক্ষে পুরো জাহাজ পরিচালনা করতে চায়। ভাড়া নেওয়ার পক্ষে নির্দিষ্ট সময় বা যাত্রার জন্য জাহাজ
ব্যবহার করে। উদাহরণ 3 বছরের জন্য মালবাহী জাহাজ ভাড়া, একবারের যাত্রার জন্য মালামাল পরিবহন। কখন একটি বীমা কোম্পানি কোনো ব্যক্তির বরাবর অগ্নি বীমা প্রদান করার সময় এভারেজ ক্লোজ অন্তর্ভুক্ত থাকে। ইহা আইনগত ফলাফলকে যিনি আপনাদের নিকট আত্মীয় নন এমন ব্যক্তির জীবনে কি বীমা কি আইন আপনি করতে পারেন? যদি পারেন তবে কেন? জীবন বীমা চুক্তি কি ক্ষতিপূরণ চুক্তি? বীমা কোম্পানিকে এই অজুহাতে তারা দায়িত্ব এড়াতে পারেন যে বীমা গ্রহণকারী আত্মহত্যা করেছে এবং বীমা গ্রহণকারীর বয়স সঠিক নয়। অগ্নিবীমা এভারেজ ক্লজ কখনো অন্তর্গত হয়? এভারেজ ক্লজ হলো অগ্নিবীমার একটি বীমা একটি ধারা যা বলে যদি ক্ষতিপূরণ পণ্য অনুযায়ী বীমা করা হয় না হয় ক্ষতির ক্ষেত্রে বীমা কোম্পানি ক্ষতিপূরণের বীমাকৃত মূল্য সম্পত্তির পূর্ণ মূল্য অনুপাত প্রদান করবে। কবে অন্তর্ভুক্ত করা যায়? যদি বীমা কোম্পানি দেখে যে সম্পত্তির পূর্ণ মূল্য অনুযায়ী বীমা করা হয়নি, ধরুন একটি বাড়ির বাজারের মূল্য 10 লক্ষ টাকা কিন্তু 7 লক্ষ টাকার জন্য বীমা করা হয়েছে। আইনগত ফলাফল, যদি সম্পূর্ণ মূল্য অনুযায়ী বীমা না করা হয় বীমা কোম্পানি পুরো ক্ষতির জন্য দায়ী নয়। ক্ষতিপূরণের পরিমাণ হবে ক্ষতিপূরণ ক্ষতি গুণ বীমাকৃত মূল্য পূর্ণ মূল্য। এতে বীমা গ্রাহককে সম্পূর্ণ মূল্য অনুযায়ী বীমা করানোর প্রণোদনা দেওয়া হয়। বীমা গ্রাহককে যদি আংশিক বীমা করে ক্ষতিপূরণ কমে যাবে। অপরিচিত ব্যক্তির জীবন বীমা করা যায় কি আইন দিক? হ্যাঁ, আপনি কোনো ব্যক্তির জীবন বীমা করতে পারেন যদি নিম্নলিখিত শর্ত পূরণ হয়। বীমা গ্রহণকারী বা ইন্স্যুরেন্সড সম্পূর্ণ সম্মতি প্রদান করেছে। বীমা গ্রহণকারী বা বীমাকারীর কাছে ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকতে হবে, অর্থাৎ বীমাকারীর আর্থিক বা অন্য কোনো ক্ষতি ঘটবে যদি বীমা গ্রহণকারী মারা যায়। ধরুন ব্যাংক ঋণ গ্রহীতা জীবন বীমা করতে পারে না, তো কারণ ক্ষতি ঋণ গ্রহীতা মৃত্যু হলে ব্যাংকের আর্থিক ক্ষতি হবে। কোম্পানি তার কর্মচারীর জীবন বীমা করতে পারে, কারণ কর্মচারীর মৃত্যু কোম্পানির আর্থিক ক্ষতি হতে পারে। আত্মীয় না হলে আইনি অনুমোদন থাকলে জীবন বীমা করা যায়। জীবন বীমা চুক্তি কি ক্ষতিপূরণের চুক্তি? হ্যাঁ, জীবন বীমা একটি ক্ষতিপূরণের চুক্তি, অর্থাৎ বীমার শর্ত পূরণ, মৃত্যু, দুর্ঘটনা, অসুস্থতা বীমা কোম্পানি নির্দিষ্ট অর্থ প্রদান করবে। বীমা কোম্পানির মূল উদ্দেশ্য হলো আর্থিক ক্ষতিপূরণ করা, যাতে নিকটজন বা সুবিধাভোগী অর্থনৈতিকভাবে সুরক্ষিত থাকে। বৈশিষ্ট্য, ক্ষতিপূরণ সীমিত থাকে, যেমন বীমার চুক্তি উল্লেখিত। বীমা চুক্তি সামান্য আর্থিক ক্ষতির জন্য করা হয়, মুনাফার উদ্দেশ্য নয়। আত্মহত্যা ও বয়সের ভুয়া হলে বীমা কোম্পানি দায়। আত্মহত্যা, জীবন বীমার বেশিরভাগ চুক্তিতে বলা হয় থাকে প্রথম 1 থেকে 2 বছর আত্মহত্যার জন্য বীমা কোম্পানি দায় হতে পারে। সময়সীমা শেষ হলে আত্মহত্যা হলেও কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য, অর্থাৎ আত্মহত্যা সম্পর্কে দায় এড়ানো সম্ভব। বয়স ভুয়া, বীমা গ্রহণকারী যদি বয়স ভুল উল্লেখ করে তবে বীমা কোম্পানি ক্ষতিপূরণ সম্পাদন করতে পারে। বয়স অনুযায়ী প্রিমিয়াম অর্থাৎ সাম ইন্স্যুরেন্স ঠিক করা হবে। চুক্তি বাতিল করা সম্ভব যদি ভুল তথ্য গুরুত্বপূর্ণ বা গুরুতর বা জ্ঞানবশত দেওয়া হয়। আত্মহত্যা বা বয়স ভুল থাকলেও কোম্পানি চুক্তি অনুযায়ী সীমিত দায় নিতে পারেন, তবে চুক্তি শর্ত অনুযায়ী কিছু ক্ষেত্রে ক্ষতিপূরণ নিতে বাধ্য। 12 নম্বর, চুক্তি সম্পাদনের যোগ্য একজন ব্যক্তি একটি হস্তান্তরযোগ্য দলিলের পক্ষে হতে পারে। এই ব্যক্তিগণ কারা? এটি ঋত, অপহিত, অপহিত, চাল এবং এটি প্রতিদানহীন হস্তান্তরযোগ্য দলিল শর্ত হস্তান্তর করার বিধানাবলী আলোচনা করো। চুক্তি সম্পাদনের যোগ্য একজন ব্যক্তি একটি হস্তান্তরযোগ্য দলিলের পক্ষে হতে পারে। এর অর্থ সংজ্ঞা, হস্তান্তরযোগ্য দলিল বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হলে এমন একটি লিখিত দলিল বা যা প্রদত্ত শর্ত অনুযায়ী অর্থ প্রদানের অধিকার হস্তান্তরযোগ্য। উদাহরণ চেক, ভাউচার, বিল অফ লেডিং, পেমেন্ট অর্ডার। চুক্তি সম্পাদনের যোগ্য ব্যক্তি, মূল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যিনি মূলভাবে অর্থ বা সুবিধা পাওয়ার অধিকারী। প্রাপ্ত হস্তান্তরযোগ্য ব্যক্তি যিনি বৈধভাবে দলিল গ্রহণ করেছেন। যে কেউ হস্তান্তরযোগ্য দলিল অধিকার গ্রহণ করতে পারে যদি সে আইনানুগভাবে সক্ষম ও চুক্তি করার যোগ্য। হস্তান্তরযোগ্য দলিলের শর্ত হস্তান্তর বিধানাবলী। হিত দলিল, হস্তান্তরযোগ্য দলিল যার প্রদত্ত ব্যক্তির নাম উল্লেখ হয় বা উল্লেখ নেই, হিত ব্যক্তির হাতে টাকা প্রদেয়। হস্তান্তর নিয়ম, শুধুমাত্র ডেলিভারি করতে হবে। উদাহরণ পেয়াবল টু বেয়ারার বা চেক বা ভাউচার। দলিল হস্তান্তর সরাসরি ডেলিভারি বা দ্বারা সম্পন্ন হবে, কোনো অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন নেই। অপহৃত দলিল, হস্তান্তরযোগ্য দলিল যার নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ আছে। উদাহরণ পে টু অর অর্ডার। হস্তান্তরের নিয়ম ডেলিভারি প্লাস এন্ডোর্সমেন্ট। বিধান, মূল ব্যক্তি স্বাক্ষর দিয়ে এন্ডোর্সমেন্ট করতে হবে, তার নতুন হোল্ডারকে ডেলিভারি করতে হবে। জাল দলিল, এটি একটি মিথ্যা বা জাল স্বাক্ষরযোগ্য দলিল যা বৈধ নয়, আইন অনুযায়ী কোনো বৈধ অধিকার হস্তান্তরযোগ্য নয়। তিনি জাল দলিলের পিছনে নেন, তার বৈধ দাবি নেই, জাল দলিলের হোল্ডারকে কোনো প্রাপ্যতা নেই। প্রতিদানহীন দলিল, অর্থ বা মূল্য ছাড়াই হস্তান্তর দলিল। আইন অনুযায়ী হস্তান্তরযোগ্য দলিল প্রদান করে নতুন হোল্ডার বৈধ অধিকারী হতে পারে। হোল্ডার ডেলিভারি পে চেক বা প্রিমিয়াম পাই।
বিধান ডেলিভারি বা প্রয়োজনীয় ক্ষেত্রে এন্ডোর্সমেন্ট পর্যাপ্ত প্রতিদিন কনসিডারেশন থাকা বাধ্যতামূলক নয়। অ্যাট সাইট অন প্রেজেন্টমেন্ট আফটার সাইট উক্তি বিল অফ এক্সচেঞ্জ উল্লেখ থাকলে কি পার্থক্য হয়? যদি দেয় তারিখ সাধারণ ছুটির দিনে পড়ে তবে তা কি ধরা পড়বে? গ্রহণযোগ্য ধারণা দলিল মালিক কর্তব্য কি? বিল অফ এক্সচেঞ্জ অ্যাট সাইট অর্থাৎ বিল দেখার সময় সাথে সাথেই অন ডিমান্ড প্রদেয়। বলছে ড্রাফট ব্যক্তি যাকে প্রদেয়টি বিলটি পাওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে বাধ্য, সবাই নির্ধারিত নয়, শুধু বিল পাওয়ার সঙ্গে সঙ্গে। উদাহরণ একটি চেক বা ড্রাফট পে অ্যাট সাইট লেখা আছে, পাওয়ার সাথে সাথে অর্থ প্রদান করে অন প্রেজেন্টমেন্ট। যখন বিল উত্থাপন করা হবে তখন প্রদেয় বৈশিষ্ট্য বিল প্রদানের জন্য নির্দিষ্ট উপস্থাপন প্রক্রিয়া করতে হবে। প্রাপ্ত ব্যক্তি বা ব্যাংক বিলটি ড্রাফটের কাছে উপস্থাপন করে পেমেন্ট দাবি করবেন। উদাহরণ পে $1000 প্রেজেন্টমেন্ট, যখন প্রাপকের কাছে ড্রাফটটি কাছে বিল উপস্থাপন করবে তখন প্রদেয় হবে। আফটার সাইট অর্থাৎ বিল প্রদানের একটি নির্দিষ্ট সময় পর প্রদেয় বৈশিষ্ট্য। আফটার সাইট লিখিত থাকলেও বিল দেখার তারিখ থেকে নির্দিষ্ট সময় বা দিন পর অর্থ প্রদান হবে। এখন ড্রাফটের প্রদানের সময় বিল দেখা দায়িত্ব থেকে গণনা করা হয়। উদাহরণ পে 530 days আফটার সাইট, বিল দেখার 30 দিনের মধ্যে পেমেন্ট করতে হবে যদি প্রদানের তারিখ সাধারণ ছুটির দিনে পড়ে আইন অনুযায়ী। যদি চূড়ান্ত প্রদানের দিন সাধারণ ছুটির দিন বা ব্যাক হলিডে পড়ে তবে বিলটি পরবর্তী কর্মদিবস সময় নেক্সট ওয়ার্কিং ডে প্রদায় হবে। উদাহরণ যদি 30 days আফটার সাইট গণনা করলে ছুটির দিনে আসে, পরবর্তী ব্যাংক হলিডে দিন পেমেন্ট গ্রহণযোগ্যতা হারানোর দলিল মালিকের কর্তব্য। বিল অফ ডিসঅনার হলে মালিকের কর্তব্য বা ডিনাইড হলে নোটিশ প্রদান। বিল ড্রাফটে বা পূর্ববর্তী এন্ডোর্সকে লিখিত নোটিশ দিতে হবে। যদি বিলটি প্রত্যাখ্যান করা হয় তবে ড্রাফটটি প্রদানের জন্য অস্বীকার করা। দাবি নোটিশ দেওয়ার মাধ্যমে মালিককে আগের পক্ষের বিরুদ্ধে দাবি করতে পারেন। ডকুমেন্টেশন সংরক্ষণ ডিসঅনার হলে বিল এবং নোটিশের কপি সংরক্ষণ করতে হবে। প্রতিটি ভবিষ্যতে আইনি প্রক্রিয়া প্রমাণ হিসাবে ব্যবহার করা হয়। সীমাবদ্ধতা নোটিশ সাধারণত নোটিশ ডিসঅনার হওয়ার পর যত দ্রুত সম্ভব 24 থেকে 48 ঘন্টার মধ্যে পাঠাতে হবে। অ্যাট সাইট অন প্রেজেন্টমেন্ট আফটার সাইট অর্থ অ্যাট সাইট হতে পাওয়ার সঙ্গে সঙ্গে পদে, অন প্রেজেন্টমেন্ট হতে যখন বিল উত্থাপন হয় তখন পদেও, আফটার সাইট বিল দেখার সময় তারিখ থেকে নির্দিষ্ট সময় পরে পদেও। পেমেন্ট সময় বিল পাওয়া মাত্র বিল পাওয়াকে উপস্থাপন করার সময় প্রদর্শনের তারিখ থেকে বিল ছুটির দিনে পড়লেন। পরবর্তী কর্মদিবস যদি দেয় তারিখ সাধারণ ছুটির দিনে পড়ে তবে তা কি হবে? না, সাধারণ দেয় তারিখ বা যদি সাধারণ ছুটির দিন পড়ে তবে পরবর্তী কর্মদিবসে আসার দরকার নেই বা ধরা। সাধারণ তো দেয়ার তারিখ যদি সাধারণ ছুটির দিন পড়ে তবে তা পরবর্তী কর্মদিবসে ধরা হয়। বিস্তারিত প্রদানের দিন ছুটির দিন পড়লে ব্যাংকিং আইন বাণিজ্যিক রীতিনীতি বলা আছে বিল অফ চেকের প্রদানের দিন সাধারণ ছুটি বা পাবলিক হলিডে ব্যাংক হলিডে হলে প্রদেয় হিসাব পরবর্তীতে কর্মদিবস শুরু হবে। কারণ ছুটির দিন ব্যাংক বা ড্রাফট সাধারণত লেনদেন করতে পারে না। আইন অনুযায়ী পেমেন্ট বাধ্যবাধকতা পরবর্তী কার্যদিবস থেকে শুরু হয়। উদাহরণ 30 days আফটার সাইট বিল দেখার তারিখ 1 জানুয়ারি সাধারণ ছুটি প্রদানের 30 দিন গণনা শেষ দিনটি 31 জানুয়ারি শনিবার পড়লে পরবর্তী কর্মদিবস সোমবার 2 ফেব্রুয়ারি প্রদেয় হবে। পরিশেষে ছুটির দিনে প্রদেয় বিল বা চেক পরবর্তী কর্মদিবসে কার্যকর হবে। গ্রহণযোগ্যতা হারানোর দলিলের মালিকের কর্তব্য কি? গ্রহণযোগ্য ধারণা বা ডিসঅনার দলিল কি? যখন বিল অফ এক্সচেঞ্জ বা চেক প্রদানের জন্য উপস্থাপন করা হয় কিন্তু ড্রাফটি বা ব্যাংক অর্থ প্রদান না করে তখন দলিল কেবল হয় ডিসঅনার্ড। মালিকের কর্তব্য ডিসঅনার্ড বা ডিসঅনার নোটিশ প্রদান। ডিসঅনার নোটিশ প্রদান দ্রুত লিখিত নোটিশ দিতে হবে ড্রাফটি বা পূর্ববর্তী এন্ডোর্সারের কাছে। লক্ষ্য অন্য পক্ষকে জানানো যে বিল প্রদেয় হয়নি। আইনি কারণ নোটিশ না দিলে মালিকের আইন দাবি সীমিত হতে পারে। দাবি করা নোটিশ দেওয়ার মাধ্যমে মালিক আগের পক্ষের কাছে দাবি করতে পারে। ধরুন চেক ডিসঅনার হলে চেক প্রদায়ক বা এন্ডোর্সারের কাছে অর্থ দাবি করা। নথিপত্র সংরক্ষণ ডিসঅনার হলে মূল দলিল নোটিশ কপি এন্ডোর্সমেন্ট ইত্যাদি সংরক্ষণ করতে হবে। ভবিষ্যতে আইনি প্রক্রিয়ার প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে। সময়মতো কার্যক্রম সাধারণ নোটিশ ডিসঅনার হওয়ার পর যত দ্রুত সম্ভব প্রায় 24 থেকে 48 ঘন্টার মধ্যে পাঠাতে হবে। বিল ড্রাফটের কাছে যথাসময়ে উপস্থাপন না করা হলে মালিকের দাবি ক্ষতিগ্রস্ত হতে পারে।
13 নম্বর প্রশ্ন, কোন বিক্রেতা পণ্য তার নিজের যে সত্ত্ব আছে তা তদপেক্ষা উৎকৃষ্টতর সত্ত্ব পণ্যের ক্রেতাকে প্রদান করতে পারে না, আলোচনা করো। এই নিয়মে কোনো ব্যতিক্রম আছে কি, থাকলে সেগুলো কি? খন্ডার বাতিলযোগ্য চুক্তির অধীনে প্রাপ্ত ব্যক্তি কর্তৃক পণ্য বিক্রয়ের ফলাফল কি? লিয়েন ও পথি মধ্যে আটকের মধ্যে পার্থক্য কি? ক্রেতা সাবধান বলতে কি বোঝো? পণ্য বিক্রয়ের ক্ষেত্রে এই নীতি প্রয়োগের ব্যতিক্রম আছে কি? পণ্য বিক্রয়ের চুক্তিতে অনুমতি মুখ্য শর্ত বা গৌণ শর্তগুলো কি কি? কোন বিক্রেতা পণ্য তার নিজের যে সত্ত্ব আছে তা তদপেক্ষা উৎকৃষ্টতর সত্ত্ব পণ্যের ক্রেতাকে প্রদান করতে পারে না, আলোচনা করো। এই নিয়মে কোনো ব্যতিক্রম আছে কি, থাকলে সেগুলো কি? মূল বক্তব্য, কোন বিক্রেতা পণ্য তার নিজের যে সত্ত্ব আছে তদপেক্ষা উৎকৃষ্টতর সত্ত্ব পণ্যের ক্রেতাকে প্রদান করতে পারে না, অর্থ বিক্রেতা শুধুমাত্র তার নিজের মালিকানা বা অধিকারভুক্ত সত্ত্ব ক্রেতাকে হস্তান্তর করতে পারে। বিক্রেতার অন্য কারোর মালিকানা বা অধিকারকে ক্রেতাকে দিতে পারবে না। যদি ক্রেতা এমন পণ্য কেনে বা বিক্রেতা নিজস্ব নয়, ক্রেতা আইনি অধিকার ক্ষতিগ্রস্ত হবে। উদাহরণ, বিক্রেতা এর কাছে একটি গাড়ি মালিকের আছে, সেই গাড়ি ক্রেতা বিকে বিক্রি করতে পারে। এ যদি অন্যের সি এর গাড়ি বিক্রি করার চেষ্টা করে, ক্রেতা বি সেই গাড়ি বৈধভাবে দাবি করতে পারবে না। নিয়মের কারণ, আইনগত নিরাপত্তা, ক্রেতাকে বৈধ মালিকের দেয়া নিশ্চিত করা, বিক্রেতার দায় সীমিত করা, বিক্রেতা শুধুমাত্র তার নিজের সত্ত্বের জন্য দায়ী, বাণিজ্যিক সততার বজায় রাখা, প্রতারণার ঝুঁকি কমানো, ব্যতিক্রম সমূহ। কিছু ক্ষেত্রে বিক্রেতা উৎকৃষ্টতা সত্ত্ব ক্রেতাকে দিতে পারে, যেমন উক্তি বা অনুমোদনের ভিত্তিতে বিক্রয়। যদি বিক্রেতার কাছে মালিক বা সত্ত্ব হস্তান্তর আইনি অনুমতি থাকে, তবে ক্রেতা বৈধ অধিকার পেতে পারে। উদাহরণ, চুক্তি অনুযায়ী বিক্রেতা অন্যের পণ্য বিক্রি করতে পারবে। বিক্রেতা সতর্কভাবে প্রদত্ত চুক্তি, যদি বিক্রেতা অন্য কারোর সত্ত্ব বিক্রির জন্য ক্রেতাকে সতর্কভাবে বিশ্বাস করানোর চেষ্টা করে এবং ক্রেতা তা বিশ্বাস করে, কিছু ক্ষেত্রে ক্রেতা ক্ষতিপূরণ দাবি করতে পারে। শর্ত সাপেক্ষে বিক্রয়, বিক্রেতা সত্ত্ব সীমিত হলেও চুক্তিতে সত্ত্ব থাকলে ক্রেতা তার পরে সত্ত্ব বোঝালে ক্ষতিপূরণ পেতে পারেন। উদাহরণ, বিক্রয় শর্ত সাপেক্ষে সত্ত্ব প্রমাণিত হলে হস্তান্তর হবে। ব্যবসায়িক রীতি, কিছু ক্ষেত্রে ব্যবসায়িক চর্চা অনুযায়ী বিক্রেতা সত্ত্বের উপর বিশ্বাসযোগ্য অধিকার প্রদান করতে পারে এবং আদালত তা গ্রহণ করতে পারে। নাম্বার খ, বাতিলযোগ্য চুক্তির অধীনে প্রাপ্ত ব্যক্তি কর্তৃক পণ্য বিক্রয় ফলাফলকে লিওন ও প্রতিবন্ধে আটকের পার্থক্য কি? বাতিলযোগ্য চুক্তির অধীনে প্রাপ্ত পণ্য বিক্রয় ফলাফল। বাতিলযোগ্য চুক্তি কি? এটি এমন একটি চুক্তি যা এক বা একাধিক পক্ষের অনিচ্ছা বা আইনি কারণে বাতিল করা যেতে পারে। উদাহরণ, জোর করে স্বাক্ষর করানো, প্রতারণা বা বোঝানোর অভাব কারণে চুক্তি বাতিলযোগ্য। ফলাফল, প্রাপ্ত পণ্য, যদি কেউ বাতিলযোগ্য চুক্তির অধীনে পণ্য পায় এবং তার তৃতীয় পক্ষকে বিক্রি করে, মূল চুক্তি বাতিল হয়, বিক্রেতার সত্ত্ব স্থায়ী হয় না। বিক্রয় বৈধ কিনা, মূল চুক্তি বাতিল হলে পণ্য মালিকানা বা অধিকার ক্রেতা বা নতুন প্রাপককে আইনগত হস্তান্তর হয় না, অর্থাৎ বিক্রয় বৈধ নয়। মূল মালিক পণ্য পুনরায় দাবি করতে পারেন। আইনি প্রতিকার, মূল মালিক তৃতীয় পক্ষের কাছে পণ্য ফেরত চেয়ে আইনি ব্যবস্থা নিতে পারে। তৃতীয় পক্ষ যদি 6 দেশের পণ্য কিনে নেয়, তখন ক্ষতিপূরণের জন্য দাবি করা যেতে পারে। উদাহরণ, এ চুক্তির অধীনে বি কে পণ্য বিক্রি করে কিন্তু চুক্তির প্রতারণার কারণে বাতিলযোগ্য। বি যদি সি কে পণ্য বিক্রি করে এবং চুক্তি পরে বাতিল হয়, এ এখনো পণ্য দাবি করতে পারে না। লিওন এবং পথির মধ্যে আটক পার্থক্য বিষয়। লিওন এবং পথির মধ্যে আটক সংজ্ঞা, দেনাদার অর্থ পরিশোধ না করলে ধারকের শর্ত সাপেক্ষে পণ্য করার অধিকার, ঋণ বা দায় নিশ্চয়তার জন্য পণ্যকে আটক রাখার অধিকার। মালিকানা, মালিক থাকে দেনাদার, মালিকানা থাকে দেনাদারের কিন্তু ধারক হিসাবে নিরাপত্তা হিসেবে রাখে। উদাহরণ, কার্গো বা চেম্বার মালিক লিয়েন ভাড়া না দিলে পণ্য আটক রাখা হয়। ব্যাংক বা লোন প্রাপকের কাছে জামানত হিসাবে রাখার জন্য পণ্য আটক। লক্ষ্য, দেনাদার অর্থ পরিশোধ বাধ্য, ঋণ বা চুক্তি পরিণত করা। আইনি প্রক্রিয়া, স্বাভাবিক লিয়েন আইন অনুমতি ছাড়া বিক্রি করা যায় না। পণ্য ফেরত দিতে বা বিক্রি করতে চুক্তি অনুযায়ী নিয়ন্ত্রণ থাকে। ক্রেতা সাবধান বলতে কি বোঝো? ক্রেতা সাবধান হলো একটি প্রাচীন বাণিজ্যিক নীতি। এর সরল অর্থ হলো ক্রেতা সতর্ক হন, অর্থাৎ ক্রেতা বা পণ্য কেনার সময় ক্রেতা নিজেই পণ্যের গুণগত মান, বৈশিষ্ট্য, ব্যবহারযোগ্যতা, সত্য যাচাই করবে। মূল ধারণা, বিক্রেতা সাধারণত পণ্যের ত্রুটি বা সমস্যা সম্পর্কে দায়ী নয়। যদি সে প্রতারণা না করে, ক্রেতার দায়িত্ব পণ্য পরীক্ষা করা বা মান যাচাই করা, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা। উদাহরণ, আপনি বাজার থেকে জামা কাপড় কিনলেন, রং, সাইজ, কাপড়ের মান যাচাই করা আপনার দায়িত্ব। যদি পরে দেখা যায় কাপড় খারাপ এবং বিক্রেতা প্রতারণা করেনি, আইন অনুযায়ী বিক্রেতা সাধারণ দায় নয়। পরিশেষে ক্রেতা সাবধান নীতি বলছে ক্রেতা নিজেই সতর্ক হবে আর বিক্রেতা সাধারণ ত্রুটির জন্য দায়ী হবে না। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে এই নীতি প্রয়োগের ব্যতিক্রম আছে কি? হ্যাঁ, ক্রেতা সাবধান নীতি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। পণ্য বিক্রয়ের কিছু ব্যতিক্রম আছে যেখানে ক্রেতা নিজেই সতর্কতার উপর নির্ভর করতে বাধ্য নয়। ব্যতিক্রম সমূহ, প্রতারণা বা ভুয়া তথ্য, যদি বিক্রেতা মিথ্যা তথ্য দেয় বা প্রতারণা করে, ক্রেতা তখন ক্ষতিপূরণ বা চুক্তি বাতিলের দাবি করতে পারেন। উদাহরণ, বিক্রেতা বলে এই ঘড়ি আসল ব্র্যান্ডের কিন্তু তা নকল। উত্তম মানের নিশ্চয়তা, পণ্য ব্যবসায়িকভাবে ব্যবহারযোগ্য
বা ঠিকঠাক মানের হতে হবে। উদাহরণ, খাবারের দোকানে বিক্রি করা পণ্য অক্ষত খাওয়ার উপযোগী হতে হবে। নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য বিক্রয়, যদি ক্রেতা বিক্রেতাকে পণ্য ব্যবহারের বিশেষ উদ্দেশ্য জানায় এবং বিক্রেতা তা নিশ্চিত করে, তো পণ্য সেই উদ্দেশ্যে ব্যবহারযোগ্য না হলে ক্রেতা বা বিক্রেতা দায়ী। বিক্রেতা দায়ী, ক্রেতা দায়ী নয়। উদাহরণ, ক্রেতা বলে আমি এই কাঁচ দিয়ে বাড়ির জানলা বানাবো, বিক্রেতা তা মেনে বিক্রি করে, কাঁচ ভাঙা হলে বিক্রেতা দায়ী। প্রকাশ্য শর্ত, গ্যারান্টি, বিক্রেতা যদি চুক্তিতে স্পষ্টভাবে শর্ত বা গ্যারান্টি দেন তা পূরণ না হলে ক্রেতা ক্ষতিপূরণ বা চুক্তি বাতিল করতে পারে। উদাহরণ, এই কম্পিউটার 2 বছরের জন্য ওয়ারেন্টি সহ। পেশাদার বিক্রেতা দায়, পেশাদার বিক্রেতা বা ব্যবসায়িক সংস্থা ক্রেতা সতর্কতা পরামর্শ দেওয়ার দায় বহন করে। উদাহরণ, প্রযুক্তির দোকানে পণ্য ব্যবহার সম্পর্কিত ভুল পরামর্শ দিলে বিক্রেতা দায়ী। পণ্য বিক্রয় চুক্তিতে অনুমতির মুখ্য শর্ত গুণ শর্তগুলো কি কি? পণ্য বিক্রয় চুক্তিতে অনুমতি শর্তসমূহ। পণ্য বিক্রয় চুক্তিতে শর্তগুলো 2 ধরনের হয়। মুখ্য শর্ত সংজ্ঞা, চুক্তি শর্ত এমন যার পুনরায় না হলে ক্রেতা চুক্তি বাতিল করতে পারে এবং ক্ষতিপূরণ দাবি করতে পারে। লক্ষ্য, পণ্য বিক্রয়ের মূল উদ্দেশ্য। উদাহরণ, মালিকানা শর্ত, বিক্রেতার পণ্যের বৈধ মালিক হবে। মূল্য বা পরিমাণ, চুক্তিতে নির্ধারিত দাম বা পরিমাণ পূরণ। মুখ্য বৈশিষ্ট্য, প্রধান গুণমান, ইলেকট্রনিক পণ্যের সক্ষমতা বা ক্ষমতা, গাড়ির মডেল ইত্যাদি। মুখ্য শর্ত পূরণ না হলে চুক্তি বাতিল করা যায়। গৌণ শর্ত সংজ্ঞা, চুক্তি এমন শর্ত যার পূরণ না হলে ক্রেতা শুধুমাত্র ক্ষতিপূরণ দাবি করতে পারে, চুক্তি বাতিল করতে পারবে না। লক্ষ্য, চুক্তির সহযোগী বা সহায়ক শর্ত। উদাহরণ, পণ্যের রং, নকশা, ডেলিভারির সময়সীমা যদি চুক্তিতে প্রধান শর্ত না হয়। অতিরিক্ত ফিচার বা গৌণ শর্ত পূরণ না হলে চুক্তি বজায় থাকে এবং ক্রেতা বা শুধুমাত্র ক্ষতিপূরণ দাবি করতে পারে। এই ছিল বাংলাদেশের বাণিজ্যিক আইনের শাসন অনুযায়ী প্রশ্ন উত্তর। এগুলো পড়লে আপনারা কমন পেয়ে যাবেন, আর এগুলো খুব সংক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে অনেকগুলো প্রশ্নের অনেকগুলো স্টেপ ধাপ আছে যেগুলো প্রতিটাই পড়ে না, এবং সেগুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। প্রতিটারই ভূমিকা দেওয়া আছে, উপসংহার দেওয়া আছে। যদি আপনারা এভাবে পড়ে যান এবং এগুলো পড়লেই পূর্ণাঙ্গ মার্ক পাওয়ার সম্ভাবনা আছে, আর কমন তো পেতে পারেন। এই প্রশ্নটার পিডিএফ লিঙ্কটা, যে পিডিএফ এর যে লিঙ্কটা, সেটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে ঢুকে আপনি আমার ওয়েবসাইটে গিয়ে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে পড়তে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।